ফ্যাসিস্ট আমলের ভুল নীতিতে দেশের ওপর ঋণের বোঝা বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব কাঠামো জনবান্ধব করার অঙ্গীকার। গণ অভ্যুত্থানে কারাগার থেকে পালানো বন্দীদের ৬৯০ জন এখনো লাপাত্তা, বলছে কারা অধিদপ্তর। তথ্য নেই ১৬৬ জনের। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের চিন্তা করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণীর কারিকুলামে যুক্ত হচ্ছে খেলাধুলা। এবং ডেঙ্গুতে থামছে না প্রাণহানি, দ্বিতীয়বার ভর্তি রোগীদের মৃত্যু হার বেশি, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরেন। এবারে বিস্তারিত। পলাতক ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য বর্তমান সরকারের। দুপুরে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কর্মকর্তাগণকে বিনীত অনুরোধ করছি, মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা এবং রাজস্ব আহরণের গতি বাড়াতে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলন আয়োজন করে রাজস্ব বোর্ড ও এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এনবিআরকে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় জনগণ। জনগণ বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। ফ্যাসিস্ট আমলে ঋণ এবং আমদানি নির্ভর অর্থনীতি বন্দোবস্তের সমালোচনা করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপাতে চায় না বর্তমান সরকার। করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। প্রত্যেককে নিজের কাজ সঠিকভাবে করলেই ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বর্তমান সরকার। সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী ইশতেহার পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। স্থায়ী কমিটিতে নতুন যুক্ত অন্য সদস্যরা বলেন, জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্য শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন। এর আগে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মিছিল নিয়ে সমাধিস্থলে যান। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শেরেবাংলা নগর এলাকা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, 6 মাসে 2.5 কোটি বৃক্ষরোপণ ও বিভিন্ন ধর্মীয় গুরুদের ভাতাসহ জনগণের নানা প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখব। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের পর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে
সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া অন্য দুই সদস্য ফরাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশের সূচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। সবার সম্মিলিত প্রয়াসে মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান বিএনপির শীর্ষ নেতারা। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, তার জীবন, তার মন সবকিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মরহুমা বেগম প্রথম 6 মাসে বিএনপি তাদের ইশতেহারে ঘোষিত বেশ কিছু প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। গণভোটের প্রশ্নে নেতিবাচক অবস্থান, গ্যাস জ্বালানির সংকট, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বিকেলে মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পারওয়ার। কর্মকাণ্ডকে শুধু প্রতিশ্রুতির ভাষা দিয়ে নয়, বরং তার বাস্তব ফলাফল, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের প্রতি জবাবদিহিতার যে মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা দরকার, আমরা সেভাবেই কিছু বিষয় আমরা মূল্যায়ন জাতির সামনে আজকে আমরা তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজির প্রবণতা কমবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট এলাকায় অটো সুপারফাইন সিস্টেম এআই ক্যামেরা উদ্বোধনকালে তিনি একথা বলেন। মহাসড়কে চাঁদাবাজিতে মালিক কিংবা শ্রমিক পক্ষের যে জড়িত থাকুক, ক্যামেরায় তার রেকর্ড থাকবে বলে জানান মন্ত্রী। মহাসড়কে ওভারস্পিড, অবৈধ পার্কিং কিংবা উল্টো পথে গাড়ি চলাচলের মতো ঘটনা এআই ক্যামেরা দিয়ে শনাক্ত করা সম্ভব হবে বলেও জানান তিনি। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। গণঅভ্যুত্থানের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া 690 বন্দী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এদের মধ্যে 166 বন্দীর কোনো তথ্যই খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। দুপুরে রাজধানী বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী কারাগারে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় জঙ্গিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না। ইমদাদুল হক খানের প্রতিবেদন। সমসাময়িক ঘটনা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা অধিদপ্তর। এ সময় মহাপরিদর্শক বলেন, বর্তমানে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে কারাগারগুলোতে, ফলে আবাসন সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে জঙ্গি বন্দীদের আলাদা করে রাখাও সম্ভব হচ্ছে না। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছে, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। 2024 সালের অভ্যুত্থানের পর বিভিন্ন কারাগার থেকে 2247 জন বন্দী পালিয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি জানান, এখনও 690 জন বন্দী পলাতক। এছাড়া নরসিংদী কারাগার থেকে পালানো 826 বন্দীর মধ্যে 166 জনের তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই। 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। এই মুহূর্তে 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিসিভ করতে পারছি না। তিনি জানান, কারাগার থেকে 9 জঙ্গি বন্দী পালিয়েছিল, তাদের মধ্যে 6 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 3 জন এখনো পলাতক। বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। বর্তমানে দেশের কারাগারগুলোতে 379 জন বিদেশি বন্দী রয়েছে, যাদের মধ্যে 170 জনের সাজার মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় দেশে ফিরতে পারছে না বলে জানান তিনি। যাদের পানিশমেন্ট শেষ হয়ে গেছে, দেশে ফেরার অপেক্ষা আছে 170 জন।
তাদেরকে আমরা বিভিন্ন এম্বাসি এবং সরকারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করছি। গত 2 বছরে আমরা প্রায় 17টা এরকম ডেড বডি হ্যান্ডেল করেছি। বর্তমানে আমাদের 3টা ডেড বডি এরকম প্রিজার্ভ আছে, যাদেরকে আমরা বিভিন্ন হিমাগারে রাখা আছে। জনবল সংকট নিরসনে 1899টি নতুন পদ অনুমোদন করা হয়েছে এবং 1500 পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আমরা 1899 জনের জনবলের একটা অনুমোদন পেয়েছি, তা ধীরে ধীরে নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছে। এছাড়াও বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের আরো প্রায় 1500 জনবলের একটা চাহিদা সরকারের কাছে আমরা প্রেরণ করেছি। কারা বিভাগে নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা ও কর্মদক্ষতাকে প্রধান বিবেচনা করা হবে বলেও জানান তিনি। কারা বিভাগে নিয়োগ হবে একজন প্রার্থী যিনি প্রকৃতপক্ষে যোগ্য, মেধাবী এবং শারীরিক এবং মানসিকভাবে সক্ষম। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। হামের মতো পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় তৈরি হওয়া সংকট ঘিরে বর্তমান সরকারের উপর অহেতুক দায় চাপানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তার অভিযোগ, বিরোধী দল অযৌক্তিকভাবে এই ইস্যুতে রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করছে। দুপুরে ময়মনসিংহ বিভাগের কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন জাহিদুর রহমান। তারা পার্লামেন্টে যাক এবং যুক্তি দিয়ে দেখা কোথায় কোথায় সরকারের দোষ আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আপনারা ক্রেডিবল সাজেশন দেন আমাদেরকে। পার্লামেন্ট তো চেয়েছি বা গণতন্ত্র চেয়েছে সেই জন্য, রাস্তায় নামার জন্য তো না। জ্বালানির যে সংকটটা আমরা এখন ফেস করছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং একটা অ্যাক্সিডেন্ট। এটার জন্য আমরা খুব দ্রুত শর্ট, মিড এবং লং টার্ম স্টেপস নিয়েছি। বেনাপোল স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, স্থলবন্দরের কার্যক্রম গতিশীল হলে দুই দেশের আমদানি রপ্তানি খরচ কমবে। দুই পক্ষের সমন্বয়ে প্রস্তাবিত টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবকে চমৎকার উদ্যোগ বলে জানান তিনি। মন্ত্রী বলেন, পারস্পরিক ব্যবসায়িক ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণ উদ্যোগ উভয় দেশের জন্যই ইতিবাচক। কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরও বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে আরও যদি ফ্যাসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। আরেকটি প্রস্তাব এসেছে, সেটি হলো ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্কফোর্স করার। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম ইহসানুল হক মিলন। তিনি বলেন, 2027-28 শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে। দুপুরে রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় শিশুদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। শ্রেণীকক্ষে গতানুগতিক শিক্ষার পরিবর্তে দেশীয় খেলাধুলার মাধ্যমে আনন্দদায়ক পরিবেশে প্রাথমিক শিক্ষাদান নিশ্চিতের লক্ষ্যে যৌথভাবে কর্মশালার আয়োজন করে প্রাথমিক শিক্ষা একাডেমি ও আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আওয়ামী শাসনামলে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক সংস্কৃতি ছিল, তবে বর্তমান সরকারের লক্ষ্য সুস্থ সমাজ বিনির্মাণ করা। রাজনৈতিক যে প্রেক্ষাপট আমরা 17 বছর দেখেছি, সেটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটি সুস্থ, মরণশীল, ধৈর্যশীল এমন একটি রাষ্ট্র কাঠামো রেখে যেতে চাই, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তারা যাতে ডিভাইসের হাত থেকে দূরে থাকে, তারা যাতে ওই মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকে। খেলার ছলে শিখন পদ্ধতিতে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতের অগ্রগতিতে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ক্রিটিক্যাল থিংকিং এবং প্রবলেম সলভিং যদি আমাদের শেখাতে হয়, তাহলে আসলে খেলার মাধ্যমেই শেখানোটা সবচেয়ে সহজতর এবং একমাত্র উপায় হয়তো এভাবেই সম্ভব। 2027 শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী এবং পরের বছর থেকে প্রথম শ্রেণী থেকেই খেলাধুলাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলা জরুরি। পরে আমরা একটা জায়গায় এইবার তড়িঘড়ি করে শুরু করেছি, আগামীতে 1 থেকে শুরু হবে 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়ে। শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল চালুর কথাও জানান তিনি। শিক্ষকদেরকে আলাদা
স্বাতন্ত্রিক পে স্কেল করা, নট টু কম্পেয়ার উইথ আদার্স। ওটা সচিবের সাথে তুলনা করব না বা আমরা একজন এমএলএস এর সাথে তুলনা করব না। মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আমাদের কারেকশন হওয়াটা কিন্তু সকলেরই দরকার কারেকশন হওয়া। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ 3 জেলায় গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতে বিশেষ গোলাপি বাস সেবা চালু করছে বিআরটিসি। সকালে তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, এতে নারীদের নিরাপত্তার পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। মফিউর রহমানের রিপোর্ট। প্রতিদিনই জীবিকার প্রয়োজনে রাজপথে নামতে হয় হাজারো নারীকে। তবে গণপরিবহনে চলাচলে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। ভিড়ের মধ্যে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তো আছেই। যাতায়াতের কষ্ট দূর করতেই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। দূর থেকে নজর কাড়বে দৃষ্টিনন্দন গোলাপি রঙের এই বাস। এর যাত্রী ছাড়াও চালক ও কন্ডাক্টর সহ পরিচালনার দায়িত্বে থাকছেন নারীরাই। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নারীদের যাত্রাপথে পূর্ণ নিরাপত্তার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিয়ামেন্টে দিয়েছি, তার মধ্যে 100ই নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরো বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগে। তিনি আরও বলেন, এর আগেও এরকম উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। এবার এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি। প্রাথমিকভাবে ঢাকায় 10, চট্টগ্রামে 2 ও বগুড়ায় 2টি সহ মোট 14টি বাস চলবে নির্ধারিত 13 রুটে। 134টি স্টপেজের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। এর পরিধি আরও বাড়বে, প্রত্যাশা যাত্রী ও চালকদের। প্রত্যেকটা পরিবহন সেক্টরে আমরা সমান তাল মিলিয়ে এবং নারীদেরকে খুব সেফলি একটা ইয়ে দিতে পারি। পাবলিক বাসে যখন উঠতে নেই আমাদের সিট থাকলো বলে কি মহিলা উঠান যাবে না, মহিলা উঠান যাবে না। আমরা এই বিআরটিসি বাসটা দেওয়ানোর কারণে সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। সমস্ত নারীর জন্য একটা ভালো এবং সুবিধা একটা। চাকা ঘোরার পাশাপাশি এই পিং বাস নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সড়কযাত্রার নতুন এক প্রতীক। সেবার মান বজায় থাকলে বদলে যাবে দৈনন্দিন যাতায়াতের চিত্র। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 819 জন, আর নিশ্চিত হামে মৃত্যু 99 জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা 918 জন। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 1002 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় 753 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাম সংক্রান্ত শারীরিক জটিলতা নিয়ে দ্বিতীয়বার ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃতের হার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। পরীক্ষা নিরীক্ষায় হাম আক্রান্তের শরীরে অন্যান্য ভাইরাসের উপস্থিতিও পাওয়া যাচ্ছে বলে জানান শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আতিকুল ইসলাম। এবার আসাদের রিপোর্ট। চলতি বছরে হাম ও এর উপসর্গে প্রাণহানি ঘটেছে প্রায় 1000। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 100 জনের। নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা 18,000-এরও বেশি। সন্দেহজনক সংক্রমণ প্রায় 1.5 লাখ। গেল কয়েক মাস সংক্রমণ কিছুটা কমলেও গেল এক সপ্তাহে ফের বেড়েছে সংক্রমণ। বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, হাম রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে আক্রান্তদের পুনঃভর্তির ঘটনা বেশি ঘটছে। 3-4-5 মাসের মধ্যে এত অঙ্কের মৃত্যু, এটা তো আমাদের জন্য কষ্টকর। এবং আমরা চেষ্টা করেছি, এবং যে রোগীগুলো আসছে মারা যাওয়ার কারণ হলো এত র্যাপিড ডিটোরেট করছে যে আসার সাথে সাথে মানে শ্বাসকষ্ট, পরের দিনই এত খারাপ যে ভেন্টিলেটর লাগে বা সিপিআর বা হাই ফ্লো লাগে, দেওয়ার সাথে সাথে ওই হাই ফ্লো ভেন্টিলেটরও তার স্যাচুরেশন মেনটেন করতে পারতেছিল না।
তখন আমাদের তো আর কিছু করার জায়গা থাকে না। জানান, মৃতের তালিকায়ও পূর্বে আক্রান্তদের সংখ্যা বেশি, তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি। যে ভালো খাবার খাবে, হাই প্রোটিন ডায়েট দিবে, কিছু ভিটামিন দিয়ে, জিঙ্ক দিয়ে, মানে ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য, নিজের ইমিউনিটিকে একটু স্ট্রং করার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো যেগুলো বিশেষ করে মেল নারিশ বাচ্চা, তাদের আগের থেকে যাদের ডেভেলপমেন্টাল একটু মানে উইক ডেভেলপমেন্টাল হোক বা মেল নিউট্রিশন আছে, ওরা কিন্তু রিপিটেড ইনফেকশন হচ্ছে। এখানে কিন্তু আমরা কিছু কিছু ভাইরাস এডিশনাল পেয়েছি, অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস, কিছু কিছু রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, দু একটা কোভিডও পেয়েছে, কম। তবে অ্যাডেনো ভাইরাসের সংখ্যা অনেক বেশি, এবং যেগুলো যে অ্যাডেনো ভাইরাস আমরা পেয়েছি মিজেলস নিউমোনিয়ার সাথে কোইনফেকশন হিসাবে, সেই রোগীগুলো কিন্তু দীর্ঘ সময় লাগতেছে ভালো হতে, এবং কিছু কিছু বাচ্চা মারাও যাচ্ছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। আক্রান্তদের সুচিকিৎসা দেবার মতো সক্ষমতা বর্তমানে হাসপাতালগুলোতে আছে বলেও মত দেন ডাক্তার আতিকুল। এখন যদি শখে আমরা জানি কতটুকু ফ্লুইড কয় ঘন্টায় দিতে হবে, কত সময় দিতে হবে, কি ফ্লুইড দিতে হবে, আমরা কিন্তু জানি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে সারের কোনো সংকট নেই, তবে পরিকল্পিতভাবে কেউ সংকট সৃষ্টি করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রপ্তানির জন্য কৃষি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। সরকারের 6 মাসে 24,18,000 বৃক্ষরোপণ করা হয়েছে বলেও জানান তিনি। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। বিশ্বাস করবেন, অনেক জায়গায় ওয়ার হাউসে জায়গা পাইতেছি না, অন্য জায়গায় প্রোটেক্ট করে রাখতে হইতেছে, কিছু করার নাই। আমাদের সার আছে, আমাদের সদিচ্ছা আছে, কৃষকের কাছে পৌঁছবো। যারা এই ধরনের সারের ক্রাইসিস বা এগুলি তৈরি করার জন্য কাজ করতেছেন, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, ভালো না, এগুলি কইরেন না। সরকারের কাছে এনাফ সার আছে, তারপরে আইনের গতিতে চলবে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুর্ঘটনায় 4 জন মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটধারী বাজারে ভোরে লোহা বোঝাই ট্রাক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলি এলাকায় খুলনাগামী সোনালী পরিবহনের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। অন্যদিকে দিনাজপুরের ফুলবাড়িতে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় 3য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। এদিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের নতুন এই হুমকিতে উত্তেজনা আরও বেড়েছে। খেলা খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ম্যাকাইয়ে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। ম্যাচ শুরুর কয়েকদিন আগেই টিকিট শেষ হয়ে যাওয়ার ঘটনায় স্পষ্ট ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর এই টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহ কতটা বেড়েছে। আগামী 22 আগস্ট শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট, যা অনুষ্ঠিত হবে ওজি টেস্ট ক্রিকেটের 12তম ভেন্যু হিসেবে অভিষেক হতে যাওয়া ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ফুটবল। গেল জুনে মালদ্বীপে অনুষ্ঠিত 4 জাতীয় টুর্নামেন্টে মারামারির ঘটনায় বাংলাদেশের ফুটবলার আল আমিনকে 15 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে জাতীয় দলের জার্সিতে 2 ম্যাচ খেলা এই স্ট্রাইকারের। এছাড়া 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মিডফিল্ডার মিরাজুল ইসলাম। অতীতে এত বড় শাস্তি পাননি বাংলাদেশের অন্য কোনো ফুটবলার। সবশেষ 1989 সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে 1 বছর নিষিদ্ধ করা হয়েছিল। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার।
ফ্যাসিস্ট আমলের ভুল নীতিতে দেশের ওপর ঋণের বোঝা, বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব কাঠামো জনবান্ধব করার অঙ্গীকার। গণঅভ্যুত্থানে কারাগার থেকে পালানো বন্দীদের 690 জন এখনও লাপাত্তা, বলছে কারা অধিদপ্তর। তথ্য নেই 166 জনের। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের চিন্তা করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণীর কারিকুলামে যুক্ত হচ্ছে খেলাধুলা। এবং হাম ডেঙ্গুতে থামছে না প্রাণহানি, দ্বিতীয়বার ভর্তি রোগীদের মৃত্যু হার বেশি, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।